দ্রৌপদী মুর্মুর বাজেট অভিভাষণ নিয়ে চলছে চর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে ভাষণ দেবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নিলেন চম্পই সোরেন। 10 দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাকে। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের রাজ্য সরকারের। বিশাখাপত্তনমে আজ দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট ভারতের। আসছে বিস্তারিত খবরে। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাজেট অভিভাষণ নিয়ে সংসদের উভয় সভায় চলছে ধন্যবাদ জ্ঞাপন ও চর্চা। লোকসভায় আলোচনার জন্য 12 ঘন্টা সময় ধার্য করা হয়েছে। সভার আলোচনার সূচনা করেন সাংসদ ডক্টর হিনা গাভিত। आज जमीन से लेके आसमान तक हर क्षेत्र में महिलाएं अपना झंडा लहरा रही है। यदि हम पॉलिटिकल बात करें तो नारी शक्ति वंदन अधिनियम लाकर 33% महिलाओं को आरक्षण दिया गया और आने वाले समय में महिलाओं का योगदान विमेन लेड डेवलपमेंट इस प्रिंसिपल के आधार पर यहाँ पे प्रधानमंत्री जी ने ये बिल लाया हुआ था और जिसके कारण आने वाले समय में इस सदन में हमें 33% महिला सांसद इस सदन में हमें दिखेगी। यह सभी कदम जो महिलाओं को सशक्त बनाने के लिए हमारी सरकार ने उठाए हैं, ये कांग्रेस ने क्यों नहीं किया? कांग्रेस पार्टी की अध्यक्षा महिला थी, हमेशा वो महिलाओं की बात करते हैं, लेकिन उन्होंने कभी महिलाओं के लिए इस तरह नहीं सोचा। লোকসভায় প্রশ্নোত্তরকালে জবাব দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া। তিনি স্বাস্থ্য ও সেবা আরও সহজলভ্য করার জন্য টেলি কনসালটেশনের উপর জোর দেন। हेल्थ एक्सेसिबल हो, हेल्थ एफोर्डेबल हो, दरेक लास्ट माइल व्यक्ति तक हेल्थ की सुविधा उपलब्ध हो, उसके लिए टेली कंसल्टेशन बहुत महत्वपूर्ण है और उसको हब और स्पोक के रूप में डेवलप किया है। यानी कि आयुष्मान आरोग्य मंदिर जो देश में 1,64,000 है, वो स्पोक के रूप में काम कर रहा है। डिस्ट्रिक्ट हॉस्पिटल और मेडिकल कॉलेज और एम्स वो हब के रूप में काम कर रहा है। एवरेज एक टेली कंसल्टेशन एक पेशेंट पर 914 रुपये की बचत हुई है। आज तक 20 करोड़ से अधिक टेली कंसल्टेशन हुआ है। उसका मतलब ये हुआ कि 18,000 करोड़ से ज्यादा बचत गरीब लोगों की जेब से हुई है। সংসদের কাজে বিঘ্ন ঘটানোর জন্য সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ जोशी। सोनिया गांधी जी से मैं मांग करता हूं, वो माफी मांगना चाहिए और एक्शन लेना चाहिए। और बार बार मैं आपको यही आग्रह करता हूं, ये जो शपथ लिया है, शपथ का उल्लंघन हुआ है। इसके कारण शपथ का उल्लंघन है। जो डॉक्टर बाबा साहेब भीमराव अंबेडकर रचित संविधान के ऊपर हमने जो शपथ लेते हैं, उस शपथ का अपमान किया है। एक तरफ बाबा साहेब अंबेडकर का भी अपमान किया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 এ ভাষণ দেবেন। এক্সপোতে বিভিন্ন গাড়ি প্রদর্শনী সহ সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। জাতীয় এবং আঞ্চলিক স্তরে বিভিন্ন রাজ্যের উদ্যোগ ও অবদান নিয়ে থাকবে রাজ্যগুলির বিশেষ প্রদর্শনী। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা চম্পই সোরেন। তাকে শপথ বাক্য পাঠ করান সে রাজ্যের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। এছাড়াও আরও 2 জন মন্ত্রী আজ শপথ নেন। আগামী 10 দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে চম্পই সোরেনকে। ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ ছিল সেই মামলার শুনানি। শুনানিতে না করে দিয়ে হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বলকে সুপ্রিম কোর্ট জানায় ঝাড়খণ্ড উচ্চ আদালত এই মামলার শুনানির পক্ষে যথেষ্ট, তাই সেখানেই হবে শুনানি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করেন। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রাজকোষে ঘাটতি হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশে ভারতের জন্য অন্তর্বর্তী বাজেট লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, বিগত 10 বছরে ভারতীয় অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার সংকল্পের পাশাপাশি সরকার সর্বাঙ্গীন উন্নয়নে জোর দিচ্ছে। Profound positive transformation in the last 10 years. The people of India are looking ahead to the future with hope and optimism. With the blessings of the people, when our government, under the visionary and dynamic leadership of Honorable Prime Minister Shri Narendra Modi, assumed office in 2014, the country was facing enormous challenges. With Sabka Saath, Sabka Vikas as its mantra, the government overcame those challenges in right earnest. Structural reforms were undertaken. Pro-people programs were formulated and implemented promptly. Conditions were created for more opportunities for employment and entrepreneurship. The economy got a new vigor. The fruits of development started reaching the people at scale. The country got a new sense of purpose and hope. Naturally, the people blessed the government with a bigger mandate. এক নজরে দেখে নেব এবারের বাজেটের মূল বিষয়গুলি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকার 2.2 এর শেষ বাজেট পেশ করেন। অন্তর্বর্তী বাজেট 2024-25-এ দেশের উন্নয়নের জন্য খরচ বরাদ্দ করা হয়েছে 47,66,000 কোটি টাকা। অর্থমন্ত্রী প্রত্যক্ষ ও পরোক্ষ কর কাঠামোয় কোনো পরিবর্তন করেননি। আয়কর ও জিএসটি হার অপরিবর্তিত থাকবে। চলতি অর্থবর্ষের জিডিপি 5.8 থাকবে বলে অনুমান। 2024-25-এ তা কমিয়ে 5.1-এ নিয়ে আসার লক্ষ্য নেওয়া হয়েছে। 2024-25-এ সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে বুনিয়াদী ক্ষেত্রে। এই বিষয়ে সরকার 11% বেশি অতিরিক্ত ব্যয় করবে। অন্তর্বর্তী বাজেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তিনি বলেন, জুলাইয়ে পূর্ণ বাজেট পেশ করার সময় সরকার অমৃতকালে বিকশিত ভারত 2047 গড়ে তোলার জন্য অর্থনৈতিক রণনীতি ঘোষণা করবে। অমৃতকালে সরকারের আর্থিক নীতির অন্যতম লক্ষ্য বিনিয়োগ এবং উৎপাদন বাড়ানো। রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মেও জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রীর 5টি প্রতিজ্ঞা পূরণের জন্য অর্থনৈতিক রণনীতি তৈরি হবে। মহিলা ক্ষমতায়নের জন্য এবারের বাজেটে ছিল ঐতিহাসিক। গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে লাখপতি দিদি প্রকল্পকে আরও প্রসারিত করা হচ্ছে। এই প্রকল্পে 2 কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্য বাড়িয়ে 3 কোটি করা হয়েছে। আয়ুষ্মান প্রকল্পের আওতায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা চিকিৎসার সুবিধা পাবেন। কৃষকদের উন্নয়নের জন্য বিশেষ প্রস্তাব রাখেন নির্মলা সীতারামন। দেশে দুগ্ধ উৎপাদন ও মৎস্য সম্পদ লক্ষ্য পূরণের পাশাপাশি আত্মনির্ভর তিল প্রকল্পের সূচনা হবে। দেশের বাজেটে সর্বাঙ্গীন বিকাশের দিকে নজর দেওয়া হয়েছে। আর্থিক নীতির মূল কেন্দ্রতে রয়েছে 4 জাতি। দরিদ্র মহিলা, যুব ও অন্নদাতারাই মূল লক্ষ্য। বিগত 10 বছরে দারিদ্র্যমুক্ত হয়েছেন 25 কোটিরও বেশি মানুষ। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার জন্য এবারের বাজেটে বিশেষ প্রস্তাব আনা হয়। দেশে 1 কোটির বেশি পরিবার 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবে। প্রতি বছর এই সুবিধাভোগীরা 15 থেকে 18,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ভাড়া বাড়িতে বসবাসকারী ও বস্তিবাসীদের জন্য নিজেদের বাড়ি তৈরির সুযোগ করে দিতে সরকার নতুন প্রকল্প আনবে। অমৃতকালে প্রযুক্তির সঙ্গে যুক্ত যুবক যুবতীদের 50 বছরের জন্য সুদবিহীন ঋণ দেওয়া হবে। সরকার 1 লক্ষ কোটি টাকার নতুন তহবিল গঠন করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তি আনতে ও আত্মনির্ভরতায় গতি সঞ্চার করতে নতুন প্রকল্প আনা হবে। এবারের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এই খাতে 6,02,000 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। রেলের ক্ষেত্রেও বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী 3টি প্রধান রেল করিডোর তৈরির প্রস্তাব পেশ করেন। 40,000 রেল কামরাকে বন্দে ভারতের মানে উন্নীত করা হবে। বৈদ্যুতিন যানবাহন চলাচলে উৎসাহ দিতে সরকার উৎপাদন ও চার্জিং পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গণপরিবহনে বিদ্যুৎ চালিত বাসগুলিকে প্রাধান্য দেওয়া হবে। দেশে পর্যটন ক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারগুলিকে দীর্ঘ সময়ের জন্য সুদবিহীন ঋণ দেওয়া হবে। লাক্ষাদ্বীপ সহ দেশের বিভিন্ন দ্বীপগুলিতে পরিকাঠামোর উন্নয়ন হবে। পর্যটনের মাধ্যমে আয় বাড়ানোর বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে। বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তব করতে রাজ্যগুলিকে সাহায্য করবে কেন্দ্র। 50 বছরের জন্য সুদবিহীন 75,000 কোটি টাকার সংস্থান হয়েছে।
2014 সাল থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মোদী সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা নিয়ে সংসদে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশে এই প্রথম এই দৃঢ় বিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও উৎপাদন এবং কর্মসংস্থানকে উজ্জীবিত করতে সর্বাঙ্গীন বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই বাজেট অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী। বিকশিত ভারত গড়ার ভিত মজবুত করে গরিব, মহিলা, যুব ও অন্নদাতাদের ক্ষমতায়নের দিশা দেখাবে এই বাজেট। इंटरिम बजट तो है ही, लेकिन ये बजट इंक्लूसिव और इनोवेटिव बजट है। इस बजट में कंटिन्यूटी का कॉन्फिडेंस है। ये बजट विकसित भारत के 4 स्तंभ युवा, गरीब, महिला और किसान सभी को एम्पावर करेगा। निर्मला जी का ये बजट देश के भविष्य के निर्माण का बजट है। इस बजट में 2047 के विकसित भारत की नींव को मजबूत करने की गारंटी है। কলকাতার বণিক মহল এই বাজেটকে কেবলমাত্র দিশামুখী নয়, উৎপাদনমুখী বাজেট বলে অভিহিত করেছে। দূরদর্শনকে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে ওয়ার্ল্ড ইকোনমি ইজ নট ডুইং টু ওয়েল, সেখানে আমরা পজিটিভ বাজেট দিচ্ছি, গ্রোথ বাজেট দিচ্ছি। আর শুধু তাই নয়, আমার আরো যেটা ভালো লাগলো, উনি ইস্টটাকে খুব স্পেসিফিক্যালি মেনশন করেছেন। তার মানে এখানে বিশেষ কিছু হবে, ওয়েদার ইট ইজ এডুকেশন, ওয়েদার ইট ইজ ইনফ্রাস্ট্রাকচার, এখানে আমরা একটু বেশি কিছু পাবো। আপনি 3-4টা কথা দেখুন। একটা তো যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি চলছে, ওটা বলা হয়েছে, ওর কীরকম ওটাকে ফাস্ট আর কন্টিনিউ করা যায়। তো আমি ইকোনমিক ক্ষেত্রে যদি আপনি কথা বলেন, তো 2 crore হাউসিং, যখন হাউস ক্রিয়েট হবে তো আপনাকে সিমেন্ট লাগবে, আপনাকে স্টিল লাগবে, আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ওটা তো। তারপরে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইকোনমিতে আজকে যে জিও পলিটিক্যাল টেনশন আছে, ওয়ার হচ্ছে, ট্যারিফ ওয়ার চলছে, তো আমার মেজর ইকোনমিজ দে ওয়ান্ট টু কাম টু ইন্ডিয়া। তো এটা খুবই সুযোগ আছে। অ্যান্ড হাউ ডু উই গেইন দ্যাট মার্কেট শেয়ার? শুধুমাত্র উইমেন এম্পাওয়ারমেন্ট নয়, বাট এই বাজেটে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উইমেন্স হেলথ। যেটা একদম সার্ভাইকাল ক্যান্সার 9 বছর থেকে 14 বছর যে ভ্যাকসিনেশনটা দিয়েছে, উইচ ইজ সো ইম্পর্টেন্ট। আজকের দিনে আমরা এসে কনসিয়াস হয়েছি অ্যাবাউট সার্ভাইকাল ক্যান্সার। এটা যদি প্রথম থেকে করা হতো বা এখন যে করা হয়েছে, ইটস আ গ্রেট মুভ। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য অর্ণব বসু অন্তর্বর্তী বাজেট নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। দেখুন, আমার মনে হয় এটা একটা জনমুখী বাজেট এবং এই বাজেটে খুব ক্লিয়ারলি 3-4টে গোষ্ঠীর প্রতি স্পেশাল ফোকাস দেওয়া হয়েছে। আমাদের অন্নদাতা বা কৃষক ভাইদের প্রতি একটা ফোকাস আছে, উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা মহিলাদের উপর একটা ভালো ফোকাস দেওয়া হয়েছে। কি করে আমরা এই লাখপতি দিদি এবং আরো যে জিনিসগুলো এসছে, স্বনির্ভর গোষ্ঠীর কথা বলা হয়েছে মহিলাদের জন্য। যুব সম্প্রদায়ের উপরে একটা দারুণ ফোকাস আছে এবং সেখানে আমি বলবো তাদের স্টার্ট আপ করবার জন্য বা তাদের বিভিন্ন কাজের মধ্যে যুক্ত করার জন্য, তাদের আপস্কিলিং এর জন্য, স্কিলিং এর জন্য যে প্রোগ্রামগুলোর কথা বলা হয়েছে, এগুলো খুবই উল্লেখযোগ্য। এবং এছাড়াও যারা আজকে ধরুন অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, সেই গ্রুপটাকে আমরা কিভাবে তুলতে পারি সেটার জন্য একটা কথা বলা হয়েছে। এবার এই দিক থেকে আমি দেখতে গেলে বাজেটটা খুবই প্রোগ্রেসিভ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার ফরিদাবাদে 37তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলার উদ্বোধন করবেন। মেলায় হস্তশিল্প, তাঁত এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি এবং বৈচিত্র্য প্রদর্শন করা হবে। প্রায় 50টি দেশ এই মেলায় অংশ নেবে। দেশগুলির মধ্যে রয়েছে ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, নামিবিয়া, নাইজেরিয়া, উগান্ডা, জিম্বাবুয়ে, মরিশাস, মায়ানমার, নেপাল, রাশিয়া, শ্রীলঙ্কা। শিল্প মেলায় তানজানিয়া অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করবে। মেলার এবারে থিম স্টেট গুজরাট।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ছাত্রছাত্রীদের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেবেন তিনি। কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই অনুষ্ঠানে যোগ দেবেন। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। আরে ভাই, তোর তো খুব কাশি হচ্ছে, চল পাশেই আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে, তোকে দেখিয়ে আনি। শরীর দেখানোর সাথে চিকিৎসা বিনামূল্যে। আর বড় কিছু ধরা পড়লে তো আয়ুষ্মান কার্ড আছে না, 5 লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা যে কোনো জায়গায় যে কোনো সময়। মোদিজির গ্যারেন্টি এটা। তোর বাবা আমার সামনে এই কার্ডটা তৈরি করেছিলেন। আরো বলি, মোদিজি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র খুলিয়ে দামি ওষুধের হাত থেকে আমাদের মুক্তি পাইয়ে দিয়েছেন। এখানে ওষুধ খুব সস্তা আর খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, এটা তো আমি জানি, বাবা ওখান থেকেই ওষুধ নেয়। দেখলি, সবাইকে উত্তম স্বাস্থ্য সুবিধা দেওয়ার মোদিজির এটা গ্যারেন্টি। কোটি কোটি লোকেরা এর সুবিধা গ্রহণ করছে। চল আমরাও নিই। मोदी की गारंटी यानी हर गारंटी पूरा होने की गारंटी। দামি চিকিৎসা থেকে মুক্তি, মোদিজির গ্যারেন্টি। আজ থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে রাজ্যের প্রায় 9,20,000 ছাত্রছাত্রী। রাজ্যে মোট 2,675টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা শুরু হয় সকাল 9:45। পরীক্ষা শেষ হবে 1টার সময়। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সুবিধার জন্য রাজ্য সরকারের তরফে বাস, ট্রেন, মেট্রো, ফেরি, ভেসেল পরিষেবা সহ বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন এক্সপিরিয়েন্স লাগছে। একটা প্রথম নতুন স্কুলে এসেছি, নতুন স্কুলে পরীক্ষা দিচ্ছি, বাইরে পরীক্ষা দিতে এসেছি। এটা একটু সকালের আগের বারের থেকে এবার একটু বলতে গেলে কঠিনই হয়েছে, কেননা আগের বারে যেমন আমাদের একটু 12টার দিকে না 11টার দিকে পরীক্ষাটা হতো, এবারে একটু প্রবলেম হয়ে গেছে। শুধু আমার বলে না, আরও আমার যত বন্ধুরা আছে তাদেরও তো এরকম প্রবলেম হয়েছে। এতে আমি বিপক্ষেই আছি। আমরা চাই আমাদের ছেলেদের পরীক্ষাটা খুব ভালোভাবে কাটুক। ছেলে প্রথম এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আমি খুবই খুশি। ছেলেদের উপর ডিপেন্ড করবে ওরা কোশ্চেনটা কিরকম হবে না হবে, তার উপর ডিপেন্ড করবে। খুবই টাফ, মানে বেলায় যেটা ছিল ওরা ভালোই ছিল। এটা আমাদের মিটিং হওয়ার থেকে স্টার্ট করে আমরা মোটামুটি যেদিন মিটিং হলো বা টাইমটা চেঞ্জ হয়ে গেল, তখন থেকে আমরা অলরেডি প্রস্তুতি শুরু করেছি এবং কালকে সন্ধ্যা পর্যন্ত অলরেডি চলেছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তাতে বাচ্চাদের কতটা কি হবে সেটা দেখা যেতেই পারে, তবে আমার মনে হচ্ছে এটা বেটার, অনেক ভালো। ফার্স্ট আওয়ারে যে পড়াশোনা করে আসছে, মনটাও ভালো প্রথমে দেবে, যেহেতু এটা ফার্স্ট, তাতে ভালো হবে। দীর্ঘ 35 বছর পর মাধ্যমিক পরীক্ষা সকালবেলাতে শুরু হলো। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল নিজে সকাল 8:30 থেকে পদ্মপুকুর ইনস্টিটিউশন, শরৎ বোস রোড, চক্রবেরিয়া, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল দুটিতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান, কোথাও কোনো ট্রাফিক বা ট্রান্সপোর্টের সমস্যা নেই। শুরু হচ্ছে। আমি বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসলাম, ওদেরকে বেস্ট উইশেস আসলাম, ওদের শুভেচ্ছা জানিয়েছি। আমি আশা করি খুব ভালো ওরা পরীক্ষা হবে। কোনো ধরনের কোনো জায়গায় কোনো সমস্যা নেই, কোথাও কোনো ট্রাফিক জ্যাম নেই। থ্যাংক ইউ। বাঁকুড়ার জঙ্গলে দলমা হাতির দলের সদর্প উপস্থিতি, তার মধ্যেই আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা।
জীবনের প্রথম বড় পরীক্ষার আগে বাঁকুড়ার হাতিপ্রবণ এলাকাগুলির পরীক্ষার্থীদের দীর্ঘ জঙ্গল পথ পেরিয়ে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন দপ্তর। ওই সমস্ত এলাকাগুলিতে বনকর্মীদের টহলের পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছে বন দপ্তর। বন দপ্তরের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরাও। এর ফলে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন। কুয়াশা পড়ছিল এই জন্য, কিন্তু গাড়ি দিয়েছে বন দপ্তর থেকে, যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই, যাতায়াতের সুবিধাটা ভালোই হবে। না হলে তো আমাদের বনে তো হাতি তো আছেই, অনেকগুলোই হাতি আছে, আর সকাল সন্ধ্যা তো সবসময়ই বের হয়, তা এত কুয়াশার জন্য বের হলে তো আমাদের অসুবিধা হতোই। তা গাড়ি দিয়েছে বলে আমাদের কোনো অসুবিধা নেই, যেতে আসতে সুবিধাই হবে। তো খুব ভালো ব্যবস্থা করেছে, আমাদেরকে গাড়ি করে দিয়েছে, আমরা গাড়িতে যাতায়াত করতে পারছি। তারপরে বন দপ্তর সিকিউরিটির একটা গার্ড দিয়েছে, সেটার জন্য আমাদের খুবই আনন্দ, আমরা খুবই খুশি। গাড়িতে যাতায়াত, হাতির ভয় ছিল, হাতি আমাদের সামনে জঙ্গলে রয়েছে। তারপরে আমাদের রোড পারাপার করার জন্য, তারপরে আগে প্রচন্ড কুয়াশা দিয়েছে, কুয়াশার জন্য আমরা প্রচন্ড আতঙ্কে ছিলাম। হ্যাঁ, পরীক্ষা দিতে পারবো না ওটা তো ভেবেই ছিলাম। তারপরে কুয়াশার জন্য আমাদের একটু মনে লাগছিল, কিন্তু গাড়ি যখন সাহায্য করে দিয়েছে তখন আমাদের খুবই আনন্দ। 23টা স্কুল সেন্টার আছে এখানে। আমার যা প্রত্যেকটা ভিলেজে যারা হাতি যা মুভমেন্ট আছে ওই এলাকা থেকে আমরা ম্যান পাওয়ার মানে আমার স্টাফ, যত স্টাফ আছে উল্লা পার্টি, হায়দ্রাবাদ প্লাস আমার সরকারি গাড়ি, এছাড়া 40টা গাড়ি হায়ার করলাম। প্রত্যেকটা জায়গা থেকে আমরা মোটামুটি 60-70 গ্রাম থেকে আমরা স্টুডেন্টকে নিয়ে এসে, যে মাধ্যমিক পরীক্ষা আজকে দিচ্ছে, নিয়ে এসে প্রত্যেকটা স্কুল সেন্টার এক্সাম সেন্টারকে আমরা ড্রপ করলাম। আমরা সারাদিন এখানে আমার ডিউটি হচ্ছে, তারপর যখন পরীক্ষা শেষ হয়ে যাবে ওদেরকে আবার বাপস নিয়ে যাবে, আমার ওদের বাড়ি গ্রামে গ্রামে পৌঁছে দেবো। আর রাস্তার মধ্যে যত হাতি মুভমেন্ট এলাকাগুলি আছে আমরা পুরো হোলা পার্টিকে রাখে পেট্রোলিং আমরা রাখছি, আর 100% আমরা ভিজিলেন্সে রাখছি। এই সঙ্গে পুলিশের সাপোর্ট আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট আছে। 45টা হাতি আছে, হাতি এখানে কুয়াশা বেশি আছে, সেই জন্য আমার বেশি টেনশন। প্রত্যেকটা হাতি আমার যাকে ট্র্যাকার বলে, হাতিকে পাশে পাশে যাবে, মুভমেন্ট দেখে ওদেরকে খবর দিবে কোথায় হাত মুভ করছে, সঙ্গে সঙ্গে আমরা অ্যালার্ট করবো, রাস্তার মধ্যে আমরা বন্দোবস্ত করবো, কোনো রকম অ্যাক্সিডেন্ট না হোক সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার অনেক জঙ্গলেই এই মুহূর্তে বহু হাতি ঘোরাফেরা করছে। জঙ্গলমহলের মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারে তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বন দপ্তর। আজ মাধ্যমিক পরীক্ষার শুরুর প্রথম দিনে জঙ্গলপথে বন দপ্তরের ঐরাবত নামের হাতি মোকাবিলার সরঞ্জাম সহ বিশেষ গাড়ি পরীক্ষার্থীদের পৌঁছে দেয় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। একই সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফেরার জন্য একই রকম ব্যবস্থা থাকছে। বিশেষ ঘোষণা, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাড়ির বাইরে যাবেন না। এই সময় হাতির চলাচল অত্যন্ত বেশি হয়ে থাকে। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। পুরুলিয়া জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 41,927 জন। মোট পরীক্ষা কেন্দ্র 115টি। এদিন জেলা প্রশাসনের তরফ থেকে জেলার বনাঞ্চলগুলিতে থাকা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। হাতির করিডোর এলাকাগুলিতে রাখা হয় নজরদারি। তবে ঝালদা মহকুমার সিমনি এলাকায় চিতাবাঘের আতঙ্ক থাকায় সেখানকার অভিভাবকরা বন দপ্তরের কাছে আলাদা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। পুরুলিয়া বন বিভাগের ডিএফও কার্তিকেয়ন এ প্রসঙ্গে বলেন, যাতে সমস্যা না হয় তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চলা হচ্ছে। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী, সে আমাদের সিমনি গ্রামে কমসে কম 15 থেকে 20 জনের মধ্যে পরীক্ষার্থী রয়েছে। সকলের জন্য হাতির অধ্যুষিত এলাকাতে গাড়ি দিয়েছে সরকার, তাদের জন্য যাতায়াতের জন্য ব্যবস্থা। আমাদের সিমনি গ্রামে একটা চিতাবাঘের আতঙ্ক সৃষ্টি হয়ে রয়েছে। চিতাবাঘ রাত্রিবেলাতে যাতায়াত করছে, দিনেও কোনো সময় অসুবিধা। এই কুয়াশার অন্ধকারে আমার ছেলে একজনই আছে, সেও পায়নি, এবং আদার্টি স্কুলে যারা সেন্টার পেয়েছে তারাও পায়নি গাড়ি। এই কুয়াশার মধ্যে ভয়ে ভয়ে আমরা এই মোটর সাইকেলে করে নিজেদের গার্জিয়ানরাই ছাত্রদিককে নিয়ে আসার ব্যবস্থা করেছি। সরকার এর পেছনে কোনো গাড়ি বা
ব্যবস্থা করেনি। একটা গাড়ি এটা না সেকেন্ড এটা পাঠিয়ে দিয়েছি, বাট এটা দিস ওয়ান এটা লেপার্ড মুভমেন্ট ইট ইজ অবজার্ভ এটা 2-3 দিন আগে, বাট এই মুহূর্তে রেঞ্জ অফ ফ্রম ইন্ডিয়ান এই মুহূর্তে এটা কিছু দিস ওয়ান there is no presence of leopard movement at present. So suppose if the darkar ache we will এটা provide করব। This one এটা maximum from the Simli village to the school from that side এটা there is no movement of leopard, so এই মুহূর্তে এটা দরকার নেই। Suppose এটা দরকার আছে then from forest band side we will provide করব। আজ বিশ্ব জলাভূমি দিবস। 1971 সালের আজকের দিনে 2রা ফেব্রুয়ারিকে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে গ্রহণ করা হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বেশি রামসারভুক্ত জলাভূমি রয়েছে। ভারতে আরও 5টি রামসার জলাভূমির সংখ্যা বেড়ে মোট সংখ্যা দাঁড়ালো 80। বিশাখাপত্তনমে আজ 5 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শেষ পাওয়া খবরে চা বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ 3 উইকেটে হারিয়ে 225 রান। ভারতের অপরাজিত 100 রান করেছেন যশস্বী জয়সওয়াল। লাদাখে আজ থেকে শুরু হলো খেলো ইন্ডিয়া গেমসের শীতকালীন পর্বের 4র্থ সংস্করণ। এই গেমসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। আইস হকি ও আইস স্কেটিং থাকছে এই প্রতিযোগিতায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, সকালের দিকে হালকা কুয়াশা। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা 9 ডিগ্রি ও সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 25 ডিগ্রি, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ 24 ডিগ্রি, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ 24 ডিগ্রি ও সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ 26 ডিগ্রি, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 25 ও 15 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের সর্বোচ্চ 25 ও সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ 24 ডিগ্রি, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বোচ্চ 24 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 24 ডিগ্রি, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বোচ্চ 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 26 ডিগ্রি, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারের সর্বোচ্চ 26 ডিগ্রি, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি ও 19.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। বাজেট অধিবেশনের 3য় দিনে আজ সংসদের 2 কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাজেট অভিভাষণ নিয়ে চলছে চর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে ভাষণ দেবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নিলেন চম্পই সোরেন। 10 দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাঁকে। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ রাজ্য সরকারের। বিশাখাপত্তনমে আজ দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট ভারতে। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। এরপর দুপুর 3টায় রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।